Hello students, welcome to a new class. আজকে আমরা ক্লাস 5 এর লেসন 5 মাই স্কুল ডেজ এই প্রোজটির অ্যাক্টিভিটিগুলো সলভ করব। এর আগের ক্লাসে আমি প্রোজটি খুব সুন্দর করে রিডিং করে তার বেঙ্গলি মিনিং করে দিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওই ভিডিওগুলো গিয়ে দেখে নিতে পারো। আর যারা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি টাচ করে নাও, তাহলে পরের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা অতি সহজেই পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। অ্যাক্টিভিটি 1, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। লেটস অ্যান্সার, চলো উত্তর দিই দ্য ফলোয়িং অ্যান্সার্স, নিচে প্রশ্নগুলো। তাহলে মিনিংটা কি হচ্ছে, নিচের প্রশ্নগুলো চলো উত্তর দিই। এতে কি রয়েছে, টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথর অ্যাডমিটেড। টু হুইচ স্কুল, কোন বিদ্যালয়ে ওয়াজ দ্য অথর অ্যাডমিটেড, লেখক ভর্তি হয়েছিলেন। লেখক ভর্তি হয়েছিলেন কোন স্কুলে? এখানে রয়েছে যে ওয়ান মর্নিং আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কল। তাহলে এখানে তারপরে ডিসক্রিপশন দেওয়া রয়েছে এবং লাস্টে দেওয়া রয়েছে এই যে দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল। তাহলে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলে লেখক অ্যাডমিট হয়েছিলেন। তাহলে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা এইভাবে তৈরি করতে হবে, দ্য অথর ওয়াজ অ্যাডমিটেড, দ্য অথর ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর। স্কুলের বিদ্যালয়ের যে হল ঘরটি ছিল ওটা কিসের জন্য ব্যবহার করা হতো? টেক্সটে আমরা পড়েছি, ওখানে রয়েছে যে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনির জন্য ওই হলটা ইউজ হতো, এবং সরস্বতী পুজোর সময় যে ফিস্ট হতো তার জন্য ইউজ হতো। তাহলে আমরা কি লিখবো আর অ্যান্সারটা কোথা থেকে লিখবো চলো দেখে নাও। এই যেখানে রয়েছে দ্য annual prize distribution ceremony was held in this hall, which had a gallery as well. Feasts on occasion of Saraswati Puja were also arranged here. তাহলে বি এর অ্যান্সারটা কি হবে, দ্য স্কুল হল ওয়াজ ইউজড ফর। এইভাবে অ্যান্সারটা কোয়েশ্চেন দেখে আমরা অ্যান্সারটা এইভাবে সাজিয়ে নিব, আগে তৈরি করে নিব। দ্য স্কুল হল ওয়াজ ইউজড ফর the annual prize distribution ceremony and the feasts on the occasion of Saraswati Puja. The school hall was used for, বিদ্যালয়ের হলটি ব্যবহার করা হতো কিসের জন্য? for the annual prize distribution ceremony, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য, and the feasts on the occasion of Saraswati Puja, এবং সরস্বতী পুজো উপলক্ষে যে ভোজটা হতো সেটার জন্য ব্যবহার করা হতো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, সিতে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল। শেক্সপিয়ারের যে নাটকটি ওই হলে প্রদর্শিত হতো সেটার নাম কি ছিল? তাহলে ওটার নাম কি ছিল? দ্য মার্চেন্ট অফ ভেনিস। I still remember the experience of watching a Shakespearean play in this hall. The play was The Merchant of Venice, a few scenes from which were performed by a couple of foreign actors called Greenberg and Celine. তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে শুরু করব? এখান থেকে শুরু করব আমরা কোশ্চেন থেকে। The name of the Shakespearean play that was performed in the hall, এতটা লিখে নিয়ে তারপরে আমরা ভার্ব বসাবো ওয়াজ। তাহলে এখান থেকে পুরো কোশ্চেনটা আমরা ভালো করে দেখে নিয়ে অ্যান্সারটা এখান থেকে শুরু হবে। দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল, এরপরে ভার্ব বসবে ওয়াজ। দেখো এইভাবে রয়েছে, ওয়াজ লিখে নামটা দিয়ে দিতে হবে দ্য মার্চেন্ট অফ ভেনিস। এই যে দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস। নেক্সট ডিতে কি রয়েছে, নেম দ্য টু ফরেন অ্যাক্টর্স মেনশনড বাই দ্য অথর। লেখকের দ্বারা উল্লিখিত যে দুজন ফরেন বিদেশি অভিনেতার নাম বলা হয়েছিল তাদের নাম লিখতে বলা হচ্ছে। তাদের নাম কি ছিল? একজনের নাম ছিল গ্রিনবার্গ এন্ড একজন ছিলেন সেলিন। এই যে এখানে রয়েছে
The play was The Merchant of Venice, a few scenes from which were performed by a couple of foreign actors called Greenberg and Selim. তাহলে এখানে অ্যানসারটা কিভাবে লিখবো আমরা? এখান থেকে শুরু করব। এখানে নেমের আগে দা বসাবো, the name of বসাতে হবে এখানে। The name of the two foreign actors mentioned by the author are, তাহলে এই যে অ্যানসারটা লিখেছি, the name of the two foreign actors mentioned by the author are Greenberg and Selim. Next দেখো activity 2. Write T for true and F for false statements in the given boxes. Write লেখো T for true, যেটা true মানে সত্য, সত্যি যেটা তার জন্য T লেখো, and F for false statements এবং মিথ্যে বিবৃতির জন্য F লেখো। তাহলে সত্য বিবৃতি যেটা তার জন্য T লিখতে হবে এবং যেটা মিথ্যে বিবৃতি তার জন্য F লিখতে হবে। ইন দ্য গিভেন বক্সেস, নিচে যে বক্সগুলো দেওয়া রয়েছে সেই বক্সের মধ্যে। এতে কি রয়েছে? দ্য অথর ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার। লেখক গিয়েছিলেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিলেন উইথ হিজ মাদার, তার মায়ের সঙ্গে। তার মামার সঙ্গে গিয়েছিলেন, প্রথমেই রয়েছে ওটা উইথ মাই ম্যাটারনাল আঙ্কেল, ওইভাবে লেখা রয়েছে, এটা হবে ফলস। নেক্সট বিতে কি রয়েছে? দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটা হয় কোথায় অবস্থিত ছিল? অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা পুলিশ স্টেশন, বেলতলা পুলিশ স্টেশনের পূর্ব দিকে ছিল। তাহলে এটাও ট্রু হবে কারণ ওটা ইস্টার্ন সাইডেই ছিল, ট্রু হবে। তার আগে অ্যান্সারটা কোথায় হবে দেখে নাও, বইতে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে রয়েছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। তাহলে এইটাই দেওয়া রয়েছে যে ইস্টার্ন সাইড রয়েছে, বেলতলা পুলিশ স্টেশনের ইস্টার্ন সাইডে রয়েছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, তাহলে অ্যান্সারটা ট্রু হবে। এই যে এখানে অ্যান্সারটা ট্রু হয়েছে। নেক্সট সিতে কি রয়েছে? দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লে গ্রাউন্ড। স্কুলের যে দক্ষিণ অংশটা ছিল সেটা খেলার মাঠ ছিল। তাহলে বইতে দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লে গ্রাউন্ড, এই যে স্কুলের দক্ষিণ অংশ ছিল আমাদের প্লে গ্রাউন্ড, তাহলে এটা ট্রু হবে, ট্রু স্টেটমেন্ট। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি লিখবো? দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লে গ্রাউন্ড। স্কুলের দক্ষিণ অংশটা ছিল প্লে গ্রাউন্ড, খেলার মাঠ ছিল, তাহলে এটা ট্রু হবে। নেক্সট কি রয়েছে ডিতে? When seen from above, the author's school looked like the English letter L. When seen from above, ওপর থেকে যখন দেখা হয়, the author's school looked like, লেখকের বিদ্যালয়টি দেখায় কার মতো? লাইক কার মতো? the English letter L, ইংরেজি বর্ণমালা L এর মতো। নিশ্চয় নয়, ওটা রয়েছিল ইংলিশ লেটার টির মতো দেখাতে। তাহলে বইতে দেখে নাও কোথায় আছে। এই যে এখানে রয়েছে when seen from above the school looked like the English letter T, তাহলে অ্যান্সারটা কি হবে? ফলস। তাহলে আমরা এখানে অ্যান্সারটা কি লিখবো? এটা ফলস হবে। when seen from above the author's school looked like the English letter L, false. Next দেখো activity 3, let's match the words in column A with their meanings in column B. এখানে দুটো কলাম দেওয়া রয়েছে, কলাম A এবং কলাম B। সেখানে কি করতে বলা হয়েছে? লেটস ম্যাচ, চলো মিলাই। দ্য ওয়ার্ড শব্দগুলো ইন কলাম এ, কলাম এ এর শব্দগুলোকে আমরা চলো মিলাই উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, কলাম বি অর্থের সঙ্গে। তাহলে কলাম এতে যে ওয়ার্ডগুলো দিয়ে রয়েছে তারই সিনোনিম বা তারই অর্থ কলাম বিতে দেওয়া রয়েছে, সেগুলো এলোমেলো করা রয়েছে, তোমাদেরকে সেটাকে মেলাতে হবে। তাহলে সামস, এতে কি রয়েছে? সামস, সামস মানে অঙ্ক, অঙ্ককে বলা হয় সামস। বিতে রয়েছে নডেড, মাথা নাড়া। সি সারাউন্ডেড, সারাউন্ডেড মানে চারিদিকে ঘেরা, কোন জায়গাকে কোনো চারদিক বেষ্টনী দিয়ে ঘিরে রাখাকে বলা হয় সারাউন্ডেড। ডিতে রয়েছে ফরেনার মানে বিদেশি। সিতে সিনেমা, যেটা সিনেমা। বিতে কি রয়েছে? বি কলামে কি রয়েছে? সামওয়ান হু বিলংস টু অ্যানাদার কান্ট্রি, সামওয়ান কেউ একজন, হু বিলংস টু অ্যানাদার কান্ট্রি যে অন্য দেশ থেকে আসেন, তাকে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? ফরেনার বলবো। তাহলে এটা হবে। এনসার্কেলড মানে হচ্ছে চারিদিকে ঘেরা, তাহলে এটা হবে সারাউন্ডেড। মুভি, মুভি হচ্ছে সিনেমা, সিনেমাকে আমরা মুভি বলি।
ম্যাথমেটিক্যাল প্রবলেমস, গণিতের বিভিন্ন রকমের সমস্যা, সেটাকে বলা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমস। তাহলে ওটা সামস, মানে ওটাকে সমাধান করতে হয়, সলিউশন করতে হয়। তাহলে সামস হবে ওটা। মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস। মুভিং দ্য হেড, মাথাটাকে নাড়ানো, আপ অ্যান্ড ডাউন, ওপর এবং নিচ করে নাড়ানো, টু সে ইয়েস, হ্যাঁ বলার জন্য মাথাকে ওপর নিচ করে নাড়ানো, সেটাকে বলা হয় নডেড। তাহলে আমরা এতে কি রয়েছে, সামস। সামস কি হবে, সামস হবে ম্যাথমেটিক্যাল প্রবলেমস। এখানে লাইন টেনে দেবো আমরা, সামস হবে ম্যাথমেটিক্যাল প্রবলেমস। নডেড মানে হচ্ছে মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস হলো। সারাউন্ডেড হবে এনসার্কেলড। এখানে ফরেনার হবে সামওয়ান হু বিলংস টু অ্যানাদার কান্ট্রি, এটা হবে। সিনেমা হবে মুভি। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4, লেটস ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ সুটেবল ভার্ব ফর্মস। এখানে ভার্বের বিভিন্ন রূপগুলো দেওয়া রয়েছে, সেগুলোকে সেই চার্টটা পূরণ করতে হবে। লেটস ফিল, চলো পূরণ করি, ইন দ্য ফলোইং চার্ট, নিচের তালিকাটি, উইথ সুটেবল ভার্ব ফর্মস, ক্রিয়ার সঠিক রূপ বসিয়ে। প্রেজেন্ট ফর্ম দেওয়া রয়েছে, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে যে কোনো ভার্বের তিনটে ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তাহলে এখানে পাস্ট ফর্মে রয়েছে কি, ওয়েন্ট। ওয়েন্ট কি হবে, ওয়েন্ট হবে গো। ওয়েন্ট হলো গো, গো ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল হবে গান। লুক, পাস্ট ফর্ম হবে লুকড। আর পাস্ট পার্টিসিপল এটাও হবে লুকড। এটা পাস্ট ফর্মে রয়েছে গেভ। প্রেজেন্ট ফর্ম কি, গিভ। গিভ, গেভ, গিভেন। পার্টিসিপল ফর্মে পাস্ট পার্টিসিপল হবে গিভেন। এখানে রয়েছে শোন, SHOWN, শোন। তাহলে এর প্রেজেন্ট ফর্ম হবে শো। শো, শোড, SHOWED, এটা হবে শোড, এটা হবে শোন। ইউজ, ইউজড। আর পাস্ট পার্টিসিপল হবে ইউজড। গো মানে যাওয়া, লুক মানে দেখা, গিভ মানে দেওয়া, শো মানে দেখানো, আর ইউজ মানে ব্যবহার করা। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 5, ফর্ম সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ভার্বস। ফর্ম মানে হচ্ছে তৈরি করো, সেন্টেন্সেস বাক্য, বাক্য তৈরি করো, অফ ইউর ওন তোমার নিজের মতো করে বাক্য তৈরি করো, উইথ দ্য ফলোইং ভার্বস নিচের ক্রিয়াপদগুলো দিয়ে। ওয়েন্ট মানে গেল বা গেছিল, লুকড মানে দেখলো, গিভ মানে দেওয়া, শো মানে দেখানো, ইউজ মানে ব্যবহার করা। তাহলে ওয়েন্ট এখানে পাস্ট ফর্মে রয়েছে, লুকড পাস্ট ফর্মে রয়েছে, গিভ প্রেজেন্ট ফর্মে রয়েছে, শো প্রেজেন্ট ফর্মে রয়েছে এবং ইউজও প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাহলে এর সেন্টেন্সগুলো কি হবে চলো দেখে নাও। ওয়েন্ট দিয়ে কি হবে, দে ওয়েন্ট টু দ্য পার্ক, তারা পার্কে গিয়েছিল। লুকড, দ্য লিটল গার্ল লুকড অ্যাট মি, ছোট মেয়েটি আমার দিকে তাকিয়েছিল। দ্য লিটল গার্ল লুকড অ্যাট মি। গিভ দিয়ে কি হবে, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। কাউকে যখন কোনো কিছু চাওয়া হয় তখন রিকোয়েস্ট করার জন্য এই পোলাইট ফর্মগুলো ইউজ করতে হয়, প্লিজ বলে বলতে হয়, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। শো মানে দেখানো, শো ইউর বুক টু ইউর ফ্রেন্ড, তোমার বইটি তোমার বন্ধুকে দেখাও। ইউজ দিয়ে কি হয়েছে, ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটি ইউজ করতে পারি, আমি কি তোমার ফোনটি ব্যবহার করতে পারি। Activity 6, let's complete the following sentences with information from the text. চলো সম্পূর্ণ করো the following sentences, নিচের বাক্যগুলো with information from the text. টেক্সট থেকে তথ্য নিয়ে চলো নিচের বাক্যগুলি সম্পূর্ণ করি। এতে কি রয়েছে, the subject that B.D. Roy taught was dash. B.D. Roy যে বিষয়টি পড়াতেন সেটা কি ছিল, was English, was English. বিতে কি রয়েছে, the author remembers the head pandit Bhattacharya sir for his dash. তাহলে লেখক মনে রেখেছিলেন বা মনে করেন the head pandit প্রধান পণ্ডিত ভট্টাচার্য স্যারকে মনে করেন লেখক কিসের জন্য, for his excellent handwriting.
excellent handwriting. সিতে কি রয়েছে? আশুবাবু conducted an event called dash. আশুবাবু conducted পরিচালনা করেছিলেন an event একটা অনুষ্ঠান called যার নাম ছিল মিউজিক ড্রয়িং। মিউজিক ড্রয়িং। ডিতে কি রয়েছে? দ্য টাইম স্প্যান অফ দ্য অথর স্কুল লাইফ ওয়াজ ড্যাশ। লেখকের স্কুল জীবনের যে সময়টা ছিল, সময়কালটা কত ছিল? দ্য টাইম স্প্যান মানে হচ্ছে সময়কাল। কার? অফ দ্য অথর স্কুল লাইফ, লেখকের স্কুল জীবনের সময়কাল ছিল কত বছরের? 6 ইয়ার্স, 6 বছর ছিল, 6 ইয়ার্স। ইতে কি রয়েছে? দ্য অথর ওয়েন্ট ব্যাক টু হিজ স্কুল ওয়ান মোর টাইম টু অ্যাটেন্ড। লেখক ওয়েন্ট ব্যাক ফিরে গিয়েছিলেন টু হিজ স্কুল, তার বিদ্যালয়ে ফিরে গিয়েছিলেন ওয়ান মোর টাইম টু অ্যাটেন্ড, আর একবার তিনি তার স্কুলে ফিরে গিয়েছিলেন টু অ্যাটেন্ড যোগদান করতে। কোথায় যোগদান করতে? রিউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, যে যারা বেরিয়ে যান প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে যে পুনর্মিলন উৎসব প্রত্যেকটা স্কুলে হয়ে থাকে, সেই উৎসবে অ্যাটেন্ড করার জন্য তিনি আর একবার গিয়েছিলেন। তাহলে কি লিখবো এখানে? টু অ্যাটেন্ড আর রিউনিয়ন of ex-students. Next, activity 7. Let's answer the following questions. চলো উত্তর দিই নিচের প্রশ্নগুলোর। এতে কি রয়েছে? How did B.D. Roy teach the pronunciation of THE? B.D. Roy কিভাবে শিখিয়েছিলেন দ্য প্রোনাউন্সিয়েশন অফ THE? এই THE এর প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণটা কিভাবে B.D. Roy শিখিয়েছিলেন? তিনি বলেছিলেন যে কিভাবে ভাওয়েল এবং কনসোনেন্টের উপর নির্ভর করে THE এর উচ্চারণটা হয়, ওটাই তিনি শিখিয়েছিলেন। তাহলে কি ভাওয়েল যেখানে থাকে, যে মানে THE এর পরে যে শব্দটা থাকবে, যে ওয়ার্ডটি থাকবে, তার সেই ওয়ার্ডটি ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে না কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, যেটার উপর দিয়ে শুরু হয় তারই উপর নির্ভর করে THE এর প্রোনাউন্সিয়েশনটা। এই প্রোনাউন্সিয়েশনটা হবে যখন এটার পরে ভাওয়েল দিয়ে কোনো শব্দ শুরু হবে, আর THE দা তখনই প্রোনাউন্সিয়েশন হবে যখন তারপরের ওয়ার্ডটা কোনো কনসোনেন্ট দিয়ে শুরু হবে। এটাই আমরা শিখেছি। তাহলে অ্যান্সারটা কি লিখবো দেখো। তাহলে এর অ্যান্সারটা কি হবে? এখানে কোশ্চেনটা রয়েছে, হাউ ডিড B.D. Roy টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ THE? অ্যান্সারটা কি হবে? B.D. Roy taught, এই যে B.D. Roy টিচ, আচ্ছা এটা টট হয়ে যাবে কারণ ডিড এখানে অক্সিলারি ভার্বটা পাস্ট টেন্স দিয়ে শুরু হয়েছে, তাই এখানে যখন আমরা অ্যান্সারটা লিখবো এইটা যে ফর্মে থাকবে মেন ভার্বটা সেই ফর্মে অ্যান্সারে লেখার সময় আসবে। তাহলে B.D. Roy taught, টিচার ফার্স্ট ফর্ম taught, B.D. Roy taught how the pronunciation of THE depends on whether the following word begins with a vowel or a consonant. এই অ্যান্সারগুলো কিন্তু টেক্সট থেকেই তুলে নেওয়া হয়েছে, তাই তোমাদের পড়তে বা বুঝতে অসুবিধা হবে না। নেক্সট বিতে কি কোশ্চেন রয়েছে? হাউ ডিড দ্য অথর গেট টু বি আশুবাবুস ফেভারিট? কিভাবে লেখক আশুবাবুর প্রিয় হয়েছিলেন? আশুবাবু হলেন ড্রয়িং এর টিচার, এবং যেহেতু অথর ড্রয়িং ভালো করতেন সেই জন্য আশুবাবুর কাছে অথর ফেভারিট হয়েছিলেন। অ্যান্সারটা কি হবে? বির, এই যে দ্য অথর কুড ড্র ভেরি ওয়েল, টেক্সট থেকেই পুরো লাইনটা তোলা হয়েছে। দ্য অথর কুড ড্র ভেরি ওয়েল, অ্যাজ আ রেজাল্ট হি বিকেম দ্য ফেভারিট অফ ড্রয়িং টিচার আশুবাবু। সি কোয়েশ্চেন কি রয়েছে? হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং? মিউজিক ড্রয়িংটা কি ছিল? মিউজিক ড্রয়িংটা কি ছিল? যেখানে একজন স্টুডেন্ট গান করবে এবং আরেকজন স্টুডেন্ট ওই গান শুনে তার গানের কথার মর্ম বোঝানোর জন্য ছবি আঁকবে, এটাই ছিল মিউজিক ড্রয়িং। অ্যান্সারটা কি হবে? এই যে মিউজিক ড্রয়িং ওয়াজ অ্যান ইভেন্ট, মিউজিক ড্রয়িং হলো একটা অনুষ্ঠান ইন হুইচ, যার মধ্যে আ স্টুডেন্ট উড সিং আ সং, একজন ছাত্র গান গাইবে, একটা গান করবে, অ্যান্ড অ্যানাদার উড ড্র আ পিকচার, এবং অন্য আরেকজন স্টুডেন্ট কি করবে? ছবি আঁকবে অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের উপরে। ট্রাইং টু ক্যাপচার ইন লাইনস, ওইগুলোকে লাইনের মধ্যে ধরার চেষ্টা করবে।
অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং, ওই গানের সারমর্মটাকে রং করবে এবং সেটাকে লাইনের মধ্যে, এবং গানের সারমর্মটা লাইনের মধ্যে তুলবে এবং রং করার চেষ্টা করবে। ডিতে কি রয়েছে? হোয়াই ডিড এভরিথিং সিম মাচ স্মলার টু দ্য অথর when he went back to school after 10 years? Why did everything seem much smaller? কেন সমস্ত কিছু অনেক বেশি ছোট করে দেখাচ্ছিল টু দ্য অথর, লেখকের কাছে, when he went back, যখন তিনি ফিরে গেছিলেন, টু স্কুল, বিদ্যালয়ে, আফটার 10 years, 10 বছর পরে যখন লেখক ফিরে গিয়েছিলেন, কেন অথরের কাছে, কেন লেখকের কাছে সমস্ত কিছু এতটা ছোট লাগছিল? অথর যখন স্কুল ছেড়েছিলেন তখন তিনি অনেকটা ছোট ছিলেন এবং 10 বছর পরে তিনি আবার ফিরে গেছিলেন, তাহলে 10 বছর মানে অনেকটা সময়। ততদিন পরে, ততগুলো বছর পরে যখন তিনি ফিরে যাচ্ছেন, তাহলে স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো তার কাছে অনেকটাই ছোট মনে হবে। এই জন্যই সমস্ত জিনিস লেখকের কাছে ছোট লাগছিল। তাহলে অ্যান্সারটা কি হবে? এভরিথিং সিমড মাচ স্মলার টু দ্য অথর when he went back to school after 10 years because, এখান থেকে শুরু হবে এভরিথিং সিম। আচ্ছা, এই সিম হয়ে যাবে সিমড, যেহেতু এটা ডিড পাস্ট ফর্মে রয়েছে তাই মেন ভার্বটা সিমড হয়ে যাবে, ইডি যোগ হয়ে যাবে সিমের পাস্ট ফর্ম সিমড। তাহলে এভরিথিং সিমড, এই যে লেখা রয়েছে সিমড, মাচ স্মলার টু দ্য অথর when he went back to school after 10 years। এতটা লেখার পরে তারপরে লিখবো, এখানে হোয়াই রয়েছে, কারণ কজ দিতে হবে, তাই লিখবো আমরা বিকজ। He was 5 feet 3 inches tall when he had left school. যখন তিনি স্কুল ছেড়েছিলেন তিনি 5 ফিট 3 ইঞ্চি ছিলেন। বাট কিন্তু he had grown, তিনি বড় হয়েছেন কতটা? A lot, about 6.5 feet. তিনি বড় হয়েছেন অনেকটাই, প্রায় 6.5 ফুট পর্যন্ত, উইদিন দোজ 10 years, ওই 10টা বছরের মধ্যে তিনি অনেকটাই বড় হয়েছেন, প্রায় 6.5 ফুট। সেই জন্য লেখকের কাছে সমস্ত কিছু জিনিস অনেকটাই ছোট। ইর কোশ্চেন কি রয়েছে? হোয়াট ইজ দ্য প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথর? লেখকের মতে প্লেজার মানে আনন্দটা কি জিনিস? পেছনের পুরনো দিনের স্মৃতিকে মনে করা, সেইটাই হচ্ছে লেখকের কাছে পুরনো, পেছনের দিকে ঘুরে তাকানো এবং পুরনো দিনের ভালো সময়গুলোকে মনে করা, সেটাই হচ্ছে প্লেজার। অ্যান্সারটা কি হবে? হোয়াট ইজ আ প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথর? অ্যাকর্ডিং টু দ্য অথর, ইট ইজ ইনডিড আ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়। তাহলে এই লাইনটাই মানে টেক্সট থেকে লাইনটা তুলে দেওয়া হয়েছে, এখানে এভাবে শুরু করতে হবে প্রথমে, অ্যাকর্ডিং টু দ্য অথর, অথরের মতে বা অথরের অনুযায়ী, লেখকের মত অনুযায়ী, ইট ইজ ইনডিড আ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়। নেক্সট দেবো অ্যাক্টিভিটি 8। Let's fill in the blanks with words from the box. Let's fill in the blanks. চলো নিচে let's fill in the blanks, খালি জায়গাগুলো চলো পূরণ করি with words from the box, বক্সের মধ্য থেকে শব্দগুলো নিয়ে। বক্সের মধ্যে কি শব্দগুলো আছে সেটা আগে দেখে নি। এখানে কি রয়েছে? প্রোনাউন্স মানে উচ্চারণ করা, এক্সিলেন্ট মানে চমৎকার বা দুর্দান্ত, খুব ভালো, এই জিনিসটাকে বোঝানোর ক্ষেত্রে এক্সিলেন্ট কথাটা ব্যবহৃত হয়। ফেভারিট মানে হচ্ছে প্রিয়, মেমোরিজ মানে হচ্ছে স্মৃতি, রেকগনাইজ চিনতে পারা। নাম্বার 1-এ কি রয়েছে? সচিন তেন্ডুলকর ইজ মাই ড্যাশ ক্রিকেটার। সচিন তেন্ডুলকর হয় আমার ড্যাশ ক্রিকেটার। তাহলে কি হবে? এখানে ফেভারিট হবে প্রিয় ক্রিকেটার, এই যে ফেভারিট কথাটা আসবে, ফেভারিট ক্রিকেটার, ফেভারিট ক্রিকেটার। Number 2, when Rip Van Winkle came back to the village the next morning, he could not dash it. When Rip Van Winkle, এখানে Rip Van Winkle হচ্ছে একটা নাম, নাউন এটা। যখন Rip Van Winkle came back to the village, গ্রামে ফিরে এলো, the next morning, পরের দিন সকালে, he could not dash it, সে এটাকে কি করতে পারলো না? চিনতে পারলো না, রিকগনাইজ করতে পারলো না। he could not recognize it. Number 3, most people have sweet dash of childhood. Most people, বেশিরভাগ লোকেদের have আছে sweet dash of childhood. তাহলে বেশিরভাগ লোকেদের চাইল্ডহুড মানে হচ্ছে ছোটবেলা, ছোটবেলার সুইট কি রয়েছে? মেমোরিজ রয়েছে, স্মৃতি, সুইট মেমোরিজ।
of childhood. The student could not dash the word correctly. ছাত্রটি পারেনি শব্দটা সঠিকভাবে কি করতে পারেনি, প্রোনাউন্স করতে পারেনি, could not pronounce. The student could not pronounce the word correctly. Number 5, Mr. Das is a dash teacher. Mr. Das হন একজন ড্যাশ টিচার, একজন কি এক্সিলেন্ট টিচার, খুব ভালো বা দুর্দান্ত, খুব খুব সুন্দর শিক্ষক। এক্সিলেন্ট চমৎকার বা দুর্দান্ত, খুব ভালো, সেরকম বোঝাতে এক্সিলেন্ট কথাটা ইউজ হয়। মিস্টার দাস ইজ অ্যান এক্সিলেন্ট টিচার। নেক্সট কি রয়েছে দেখুন, অ্যাক্টিভিটি 9A, লেটস আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। চলো চিহ্নিত করি দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, উদ্দেশ্য এবং বিধেয়কে আমরা চিহ্নিত করি ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোতে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে, এটা আমরা জানি। এবারে সেটাকে চিনতে হলে তার উপায় কি রয়েছে, কিভাবে বুঝবো আমরা সাবজেক্টটাকে চিনবো। সাবজেক্ট হলো কি, সাবজেক্ট হলো ডুয়ার, যে করে। একটা সেন্টেন্সের মধ্যে মানে যে কাজটি করে সে হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টের সম্বন্ধে যা কিছু বলা হয় সেটা, বাকিটা হচ্ছে প্রেডিকেট। তাহলে বুঝবো কি করে, তার আগে আমাদেরকে ভার্বটা আগে চিনে নিতে হবে। তাহলে ভার্বকে তাহলে কোশ্চেন করতে হবে কে করে, তাহলে কে দিয়ে কোশ্চেন করলে আসবে যে অ্যান্সারটা, সেটাই হবে সাবজেক্ট। এবং সাবজেক্টের সম্বন্ধে মানে কি করে যদি বলা হয় তখন হয়ে যাবে সেটা প্রেডিকেট। নাম্বার 1 কি রয়েছে, ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপস ফেবলস। একদিন তিনি আমাদেরকে বলেছিলেন দি অক্স এবং দি অক্স অ্যান্ড দি ফ্রগ, এই গল্প ইসপের এই ফেবল থেকে দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ এই গল্পটি বলেছিলেন। তাহলে এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে টোল্ড, বলেছিলেন। কে বলেছিলেন, টোল্ডকে আমরা কোশ্চেন করব কি দিয়ে, কে, কে দিয়ে কোশ্চেন করবো। কে করেছিলেন না হি, টোল্ড কথার মানে কি বলা, কে বলেছিলেন হি, তিনি বলেছিলেন, হি হচ্ছে তাহলে সাবজেক্ট। আর কি বলেছিলেন, যদি কি দিয়ে কোশ্চেন করা হয় যে অ্যান্সারটা আসবে সেটাই হবে প্রেডিকেট। তাহলে কি বলেছিলেন না দ্য স্টোরি দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপস ফেবলস। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট আর বাকি অংশটা হচ্ছে ওয়ান ডে told us the story the ox and the frog from Aesop's fables, এটা হচ্ছে predicate। নেক্সট নাম্বার 2 তে কি রয়েছে, বিডি রয় taught us English। বিডি রয় আমাদের ইংরেজি শিখাতেন। ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে taught, taught হচ্ছে ভার্ব। এবারে taught কে যদি কোশ্চেন করা হয় কে শিখাতেন, who taught, অ্যান্সার আসবে বিডি রয়। তাহলে বিডি রয় হচ্ছে সাবজেক্ট। তার মানে আমরা বুঝতে পারছি যে সাবজেক্টকে, তাহলে আমরা বুঝতে পারছি কি ভার্বকে যখন কোশ্চেন করা হবে কে, হু দিয়ে কোশ্চেন করা হলে, ভার্বকে হু দিয়ে কোশ্চেন করা হলে যে অ্যান্সারটি আসবে সেটি হবে সাবজেক্ট। তাহলে বিডি রয় হচ্ছে হু টট, বিডি রয় টট হলো সাবজেক্ট। সেই সাবজেক্টের পরে বাকি যে অংশটা থাকবে সেটা হচ্ছে প্রেডিকেট। এই টটকে যখন কোশ্চেন করা হবে, হোয়াট টট, কি শিখাতেন, হু দিয়ে কোশ্চেন করলে হচ্ছে বিডি রয়, কে শিখাতেন, বিডি রয় শিখাতেন। এবারে টটকে কোশ্চেন করা হবে, হোয়াট টট, কি শিখাতেন, ইংলিশ শিখাতেন। তাহলে সেটা হলো টট আস ইংলিশ হলো প্রেডিকেট। নাম্বার 3 তে কি রয়েছে, হি ওয়াজ আ স্মল ম্যান অ্যান্ড হি টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। হি ওয়াজ আ স্মল ম্যান, তিনি ছিলেন একজন ছোটখাটো মানুষ বা আকারে ছোট এরকম একজন মানুষ। অ্যান্ড হি টুক, এটা টেক্সট থেকেই তুলে নেওয়া হয়েছে লাইনটা, হি টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট, এবং তিনি খুব যত্ন নিতেন, নিশ্চিত হতে, দ্যাট যে কিসে যত্ন নিতেন না উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, আমরা ইংরেজি যাতে সঠিকভাবে উচ্চারণ করতে পারি, প্রোনাউন্স করতে পারি। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দেখো এখানে কিন্তু সাবজেক্ট রয়েছে মোর দেন ওয়ান, একের বেশি। যেখানে ওয়াজ আ স্মল ম্যান, এটা একটা কিন্তু কোয়েশ্চেন, কি করেছিল, কে করেছিল এটা বললে হবে না। এখানে এটা হচ্ছে তার একটা পরিস্থিতি বর্ণনা করছে, তিনি তার একটা কোয়ালিটি বা তিনি কি ধরনের লোক সেটা বলা হচ্ছে। তাহলে হি ওয়াজ আ স্মল ম্যান, তাহলে ওয়াজ হলো ভার্ব, তাহলে হি হচ্ছে সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আরো একটা রয়েছে, এখানে অ্যান্ড এই কনজাংশন দিয়ে আরো একটা সেন্টেন্স রয়েছে, হি টুক গ্রেট কেয়ার টু এনশিওর। তাহলে এই হি বলতে এই হিকেই বোঝাচ্ছে, তাহলে এই হিটাও সাবজেক্ট, বাকিটা হচ্ছে প্রেডিকেট।
অ্যান্ড আরেকটা রয়েছে কি দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, উই প্রোনাউন্সড আমরা উচ্চারণ করি। তাহলে প্রোনাউন্সড যদি কোশ্চেন করা হয় হু প্রোনাউন্সড কে উচ্চারণ করে, অ্যান্সারটা আসবে উই। তাহলে এখানে উইও হচ্ছে সাবজেক্ট আর বাকিটা হচ্ছে প্রেডিকেট। তাহলে নাম্বার 3 এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? হি। এই দুটো একই ওয়ান পার্সনকে, এই দুটো একই পার্সনকে বোঝাচ্ছে, তাই হি হলো সাবজেক্ট এবং উই হলো সাবজেক্ট, বাকিটা হচ্ছে প্রেডিকেট। নাম্বার 4 বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো আঁকতে পারি। তাহলে কুড ড্র হচ্ছে ভার্ব, আঁকতে পারে, কে আঁকতে পারে? আই, তাহলে আই হলো সাবজেক্ট, বাকিটা হলো প্রেডিকেট। নাম্বার 5 কি রয়েছে? আসুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। আশুবাবু ওয়াজ গিভেন, আশুবাবুকে দেওয়া হয়েছিল দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল, হলটাকে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল কিসের জন্য? ফর মানে জন্য, কার জন্য? দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? ওয়াজ গিভেন, দেওয়া হয়েছিল। কাকে দেওয়া হয়েছিল? হু ওয়াজ গিভেন? আশুবাবু ওয়াজ গিভেন, তাহলে আশুবাবু হচ্ছে সাবজেক্ট আর বাকিটা হচ্ছে প্রেডিকেট। সেন্টেন্সটা অনেকটাই বড়, কিন্তু এর মধ্যে সাবজেক্ট একটি রয়েছে এবং প্রেডিকেট কিন্তু পুরোটাই। তাহলে ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, এটা হচ্ছে প্রেডিকেট। নেক্সট দেখুন অ্যাক্টিভিটি 9B, লেটস স্প্লিট দ্য সেন্টেন্সেস মেনশনড ইন অ্যাক্টিভিটি 9A into subject and predicate and fill in the given chart. লেটস স্প্লিট মানে ওখানে আন্ডারলাইন করে চিহ্নিত করতে বলেছে, এখানে বলেছে কিন্তু স্প্লিট করতে হবে, মানে ভেঙে লিখতে হবে। দ্য সেন্টেন্সেস, বাক্যগুলোকে আলাদা করো। মেনশন ইন অ্যাক্টিভিটি 9A, যেটা অ্যাক্টিভিটি 9A তে যে এটা মেনশন উল্লেখ করা হয়েছে ওই সেন্টেন্সগুলোকে স্প্লিট করো, মানে আলাদা করো। ইন্টু কিসে আলাদা করতে হবে? ইন্টু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেট এইভাবে আলাদা করে দিতে হবে। অ্যান্ড ফিল ইন দ্য গিভেন চার্ট, এবং নিচের তালিকাটি পূরণ করতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে, প্রেডিকেট দেওয়া রয়েছে। ওই সেন্টেন্সগুলো এখানে যেটা সাবজেক্ট সেটা সাবজেক্ট হিসেবে লিখতে হবে এবং যেটা প্রেডিকেট সেটা প্রেডিকেট হিসেবে লিখতে হবে। ওই অ্যাক্টিভিটি 9A যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেগুলোই। চলো দেখে নিই খাতায় কি করা হয়। অ্যাক্টিভিটি 9A তে যেভাবে আমি মার্ক করে দিলাম সাবজেক্টগুলো, বাকি অংশটা হলো প্রেডিকেট, ওইটাই এখানে তুলে দেওয়ার জন্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ঘর করে আলাদা করে দিয়েছেন। ফার্স্ট সেন্টেন্সে হি হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট হচ্ছে ওয়ান ডে টোল্ড আস দ্য স্টোরি The Ox and the Frog from Aesop's Fables, এটা হচ্ছে নাম্বার 1 সেন্টেন্স। আর সেকেন্ড সেন্টেন্স যেটা রয়েছে সেটার সাবজেক্ট কোনটা হচ্ছে বিডি রয় অ্যান্ড প্রেডিকেট হচ্ছে টট আস ইংলিশ। নাম্বার 3 যে সেন্টেন্সটা রয়েছে কি সেটা হি হচ্ছে সাবজেক্ট এবং আরেকটা সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে উই, যেটা উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, ওইটা হচ্ছে উই, তাই এখানে কমা দিয়ে উই লিখেছি। আর প্রেডিকেট হচ্ছে কি তাহলে? ওয়াজ আ স্মল ম্যান অ্যান্ড টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, এটা হলো প্রেডিকেট। এবারে নাম্বার 4 এর কি হচ্ছে? সাবজেক্টটা হচ্ছে আই এবং প্রেডিকেট কি হচ্ছে? বাট কুড ড্র ভেরি ওয়েল, এটা হচ্ছে প্রেডিকেট। নাম্বার 5 আসু বাবু, এটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট হচ্ছে ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। এই সাবজেক্ট প্রেডিকেটের উপরে ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যেই দেওয়া রয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওগুলি তোমরা দেখে নিও, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। সাবজেক্ট প্রেডিকেট সম্বন্ধে ওখানে খুব ভালো করে বলে দেওয়া রয়েছে, ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। এবং আরেকটি ভিডিও রয়েছে যেটাতে অনেক রকমের এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে কিভাবে সাবজেক্ট এবং প্রেডিকেট হচ্ছে। ওই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও, তাহলে বুঝতে পারবে। নেক্সট দেখো লেটস লার্ন, চলো শিখি। লেটস লুক অ্যাট দ্য ফলোইং সেন্টেন্সেস, চলো দেখি নিচের বাক্যগুলোর দিকে তাকিয়ে দেখি কি রয়েছে। রবি ইজ প্লেয়িং ফুটবল, রবি ফুটবল খেলছে। এখানে ইজ প্লেয়িং দেখো বোল্ড লেটারে রয়েছে এবং এটা ব্লু কালারে দেওয়া রয়েছে। নেক্সট সেন্টেন্স কি রয়েছে? দ্য চিলড্রেন আর সিঙ্গিং, ছেলে মেয়েরা গান করছে। আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি। অল দ্য কালার্ড ওয়ার্ডস আর রিটেন ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সমস্ত রঙিন যে শব্দগুলো রয়েছে সেগুলো লেখা আছে কোন ফর্মে রয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে যেটা বর্তমানকালে কোনো কাজ চলছে এই বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে রবি ইজ প্লেয়িং ফুটবল, এটার মিনিংটা কি? রবি ফুটবল খেলছে। তাহলে আমি বলছি কি রবি ফুটবল খেলছে, খেলছে মানে কি? খেলিতেছে, মানে এই মুহূর্তে সে খেলছে, তাই কন্টিনিউ কাজটি হচ্ছে, তাই হচ্ছে এখানে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট হচ্ছে দ্য চিলড্রেন আর সিঙ্গিং, ছেলেমেয়েরা গান করছে। তাহলে এই মুহূর্তে প্রেজেন্টে এই মুহূর্তে তারা কন্টিনিউ গানটি করছে, সেই রকম কাজ করাতে বোঝাতে সেই কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি, মানে এই মুহূর্তে আমি একটা চিঠি লিখছি, সেটা কন্টিনিউ কাজটি হচ্ছে, মানে কাজটি কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, কন্টিনিউ হচ্ছে, সেইটা বোঝানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে বোঝা গেল যে বর্তমানকালে যে কাজটি চলছে এইরূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা কি, স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে বসবে বি ভার্ব, মানে এম, ইজ, আর এগুলোর মধ্যে যে কোনো একটা বসবে সাবজেক্ট ওয়াইজ, তারপরে বসবে মেন ভার্ব এবং তারপরে আইএনজি যোগ হবে। এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর এম অথবা ইজ অথবা আর প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি, এটাই দিয়ে রয়েছে। এবারে দেখো লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 10 কি রয়েছে, fill in the blanks with present continuous tense of the given verbs in brackets। কি দেওয়া রয়েছে, fill in the blanks with present continuous tense of the given verbs in brackets। fill in the blanks, খালি জায়গাগুলো পূরণ করো with present continuous tense, present continuous tense দিয়ে খালি ঘরগুলো পূরণ করো of the given verbs in brackets, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া রয়েছে তার present continuous tense ইউজ করে খালি জায়গাগুলো পূরণ করতে বলা হচ্ছে। 1 is done for you, একটা করে দেওয়া রয়েছে। নাম্বার 1 কি রয়েছে, হোয়াট আর ইউ ডুইং, মানে ডু এই যে ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে মেন ভার্বটা, তার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা বসছে আর ডুইং। টুনাইট, টুনাইট মানে আজ রাত্রে তুমি কি করছো। নাম্বার 2 তে কি রয়েছে, জন, জন ড্যাশ রিড আ বুক নাও। তাহলে এখানে সাবজেক্ট ওয়াইজ যে এম, ইজ, আর বসবে, কোথায় কোথায় এম বসবে, কোথায় কোথায় ইজ বসবে, কোথায় কোথায় আর বসবে সেটা বলে দিই। তাহলে আই পরে সবসময় এম বসবে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউর পরে আর বসবে, ইউ আর, ইউর পরে কোনো সময় ইজ হয় না, ইউর পরে সবসময় যেন আর হয়, এই জন্য এখানে ইউর এই যে আর হয়েছে আর ইউ। আর থার্ড পার্সন হচ্ছে কি, থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেটা হবে ইজ, আবার থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে তারপরে হবে আর। সিঙ্গুলার বলতে যে কোনো একজন ব্যক্তি বোঝালে সেক্ষেত্রে বসবে ইজ, আর যদি দুজন মানে মোর দেন ওয়ান হয় তখন হয়ে যাবে সেটা আর, বিভাগটা বসবে আর, তারপরে ভার্ব এবং আইএনজি। নাম্বার 3 তে রয়েছে, আচ্ছা নাম্বার 2 তে কি রয়েছে, জন ড্যাশ রিড আ বুক নাও। তাহলে জন এখানে একটা নাম বলছে, ওয়ান পার্সনকে বোঝাচ্ছে, তাহলে জন এখানে বলছে, তাহলে কি হবে, ইজ রিডিং আ বুক নাও, এখন একটা বই পড়ছে। নাম্বার 3, আলী অ্যান্ড সুদীপ ড্যাশ ওয়ার্ক লেট টুডে। আলী অ্যান্ড সুদীপ, এখানে দুজন পার্সনের নেম রয়েছে, আলী রয়েছে এবং সুদীপ রয়েছে, তাহলে দুজন হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাই এখানে বসবে আর, আর ওয়ার্কিং লেট টুডে। নাম্বার 4, মিতা ড্যাশ লিসন টু মিউজিক। মিতা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে বসবে ইজ, মিতা ইজ লিসনিং টু মিউজিক। নাম্বার 5 এ কি রয়েছে, রাজু ড্যাশ সিট নেক্সট টু সুনীল। রাজু, এটা রাজুও হচ্ছে সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই তারপরে বসবে ইজ সিটিং নেক্সট টু সুনীল। হাউ মেনি আদার স্টুডেন্টস আর স্টাডিং, তাহলে আর স্টাডিং উইথ ইউ। নাম্বার 7, দ্য ফোন ড্যাশ রিং, ফোন রিং হচ্ছে মানে ফোনের রিং বাজছে এটা বলা হচ্ছে, তাহলে দ্য ফোন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই বসবে ইজ, দ্য ফোন ইজ রিঙ্গিং। তাহলে দেখে নাও, খাতায় করে দিয়েছি তোমরা দেখে নাও। নাম্বার 1 এক নম্বরটা প্রথমে দেওয়া রয়েছিল, ওটা করে দেওয়া রয়েছে। তাহলে হোয়াট আর ইউ ডুইং টু নাইট। নাম্বার 2 তে রয়েছে জন ইজ রিডিং আ বুক নাও, জন এখন একটা বই পড়ছে, ইজ রিডিং যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ইজ বসেছে। আলী অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং, এখানে দুজন রয়েছে প্লুরাল নাম্বার তাই আর হয়েছে, আর ওয়ার্কিং লেট টুডে, আজকে দেরি করে কাজ করছে আলী এবং সুদীপ। নাম্বার 4, মিতা ইজ লিসনিং টু মিউজিক, মিতা সিঙ্গুলার নাম্বার তাই ইজ বসেছে এবং লিসনের পরে আইএনজি যোগ হয়েছে, মেইন ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। গান শুনছে, মিতা গান শুনছে। নাম্বার 5 এ রয়েছে রাজু ইজ সিটিং ড্যাশ নেক্সট, রাজু ইজ সিটিং নেক্সট টু সুনীল, রাজু সুনীলের পরেই বসেছে, তাহলে রাজু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ইজ বসেছে এবং সিটের পরে আইএনজি যোগ হয়েছে। এখানে সিটের পরে আইএনজি যোগ হয়েছে যখন তখন ডবল টি চলে এসেছে, স্পেলিংটা একটু লক্ষ্য করবে, SITT সিটিং। নাম্বার 6 এ কি রয়েছে, হাউ মেনি আদার স্টুডেন্টস আর স্টাডিং উইথ ইউ, এখানে স্টুডেন্টস প্লুরাল নাম্বার রয়েছে তো এখানে আর হয়েছে, আর স্টাডিং
with you. Number 7, the phone is ringing. Phone হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ হয়েছে ইজ রিঙ্গিং। এখান থেকে আন্ডারলাইনটা হবে। The phone is ringing. ফোনের রিং বাজছে। এবারে দেখো অ্যাক্টিভিটি 11, write 5 sentences to describe yourself with the following hints. Write 5 sentences, 5টি বাক্য লেখো to describe yourself, নিজেকে বর্ণনা করার জন্য with the following hints, নিচের হিন্টগুলোকে ইউজ করে নিজের সম্বন্ধে বর্ণনা করো, নিজেকে বর্ণনা করো 5টি সেন্টেন্স লিখে। কি কি রয়েছে পয়েন্ট দেওয়া রয়েছে, হিন্টগুলো কি কি রয়েছে, your name and age, তোমার নাম এবং বয়স। নাম্বার 2 তে কি রয়েছে, the place you live in, তুমি যে জায়গায় বসবাস করো সেই জায়গার নাম লিখতে হবে। the name of your school, তোমাদের স্কুলের নাম, the name of your school, তোমার স্কুলের নাম, your hobby, তোমার শখ, likes, কি পছন্দ করো, and dislikes, এবং কি অপছন্দ করো। what you want to be when you grow up, যখন তুমি বড় হয়ে উঠবে তখন তুমি কি হতে চাও। এই বিষয়গুলোর উপরে এই হিন্টসগুলো ইউজ করে তোমাদের নিজেদের সম্বন্ধে কিছু লিখতে হবে 5টা সেন্টেন্সের। কি লিখবে, মাই নেম ইজ উমা সরকার অ্যান্ড আই এম 10 years old। এখানে নাম লিখতে বলা হয়েছে, তাই এখানে আমি একটা নাম দিয়েছি উমা সরকার। এবারে তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে, মাই নেম, ওই জন্য আমি আন্ডারলাইন করে দিয়েছি। তার মানে এই জায়গাগুলোতে নিজেদের যে যার নিজেদের নাম লিখবে। মাই নেম ইজ উমা সরকার অ্যান্ড আই এম 10 years old। এখানে 10টাও এখানে আন্ডারলাইন করে দিচ্ছি, এটা আন্ডারলাইন করতে হবে। 10 হবে এখানে যে যার বয়স যতটা, কারোর 9 হতে পারে, কারোর 10 হতে পারে, কারোর 11 হতে পারে, যার যত বয়স সে তত লিখতে পারে, সে তত লিখবে। আই এম 10 years old। নাম্বার 2 তে কি হবে, আই লিভ ইন হুগলি, এটা ডিস্ট্রিক্টের নেম বলেছে তো এখানে ইন হয়েছে। যদি কোনো গ্রামের ভিলেজের নাম লিখো তখন হয়ে যাবে অ্যাট, আই লিভ অ্যাট, গ্রামের নাম লিখতে হবে। যদি কোনো ডিস্ট্রিক্টের নাম লেখো, প্রপার ডিস্ট্রিক্টে লিখছো তখন লিখবে ইন, আই লিভ ইন হুগলি, যে যার জায়গার নাম লিখবে। নাম্বার 3 তে দ্য নেম অফ মাই স্কুল ইজ, আমার স্কুলের নাম হয়, এখানে রয়েছে বিবেকানন্দ ইনস্টিটিউশন, আমি একটা এমনি নাম দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের স্কুলের যে নাম রয়েছে সেই নামটি দিবে, যে যার স্কুলের নাম দেবে। নাম্বার 4, মাই হবি ইজ ড্রয়িং, আমার শখ হয় ড্রয়িং। এবারে যার যেটা শখ, কারোর ড্রয়িং হতে পারে, কারোর সিঙ্গিং হতে পারে, কারোর ড্যান্সিং হতে পারে, কারোর পেন্টিং হতে পারে, যার যেটা শখ সে সেটা লিখবে। ইজ ড্রয়িং লেখা আছে, ড্রয়িং এর বদলে যা কিছু লিখতে পারো। নাম্বার 5 এ কি রয়েছে, আই লাইক টু ইট চকলেট অ্যান্ড আইসক্রিম, আমি পছন্দ করি, এখানে লাইকের কথা বলে লাইক অ্যান্ড ডিসলাইক বলেছে, তাই এখানে 5টা সেন্টেন্সও হয়নি, 6টা সেন্টেন্সের মধ্যে লেখা হয়েছে। আই লাইক টু ইট চকলেট অ্যান্ড আইসক্রিম, আমি চকলেট এবং আইসক্রিম খেতে পছন্দ করি। বাট আই ডোন্ট লাইক, কিন্তু আমি পছন্দ করি না ভেজিটেবলস, বাট আই ডোন্ট লাইক ভেজিটেবলস, আমি সবজি পছন্দ করি না। তাই এখানে হলো নাম্বার 6 নম্বর সেন্টেন্স কি হবে, আই ওয়ান্ট টু বি আ ডক্টর হোয়েন আই গ্রো আপ, যখন আমি বড় হব আমি একজন ডাক্তার হতে চাইবো, আমি ডাক্তার হতে চাই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।